রুহান ব্লগ এই নামের একটা ফেসবুক স্ট্যাটাস আমার নজরে পড়লো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তার কাছে কিন্তু মানে সে ব্রুনাইয়ের এম্বাসিতে গেছিল ঢাকায় ভিসার জন্যে। তো তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে সে খুব বিস্মিত হয়েছে এবং এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে। তো এই জন্যে সে এই স্ট্যাটাসটা লিখে বুঝাতে চেয়েছে যে এই ধরনের আচরণ করা নাকি উচিত না। আমারও কাছে তাই মনে হয় যে কথাটা একেবারে যে ভুল তা না, বাট প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক হিসাবে পৃথিবীর বুকে, পৃথিবীর বিশ্বমঞ্চে আমরা কি নিজেদেরকে সম্মানীয় জাতি হিসাবে তুলে ধরতে পেরেছি? যদি সেটা না পেরে থাকি তাহলে আমাদের সাথে সারা পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাস তো এই ধরনেরই আচরণ করবে, তাই না? তো ঘটনা কি বিস্তারিত আমরা একটু পড়ে দেখি। এখানে সে বলছে, আজ বাংলাদেশে ব্রুনাই দূতাবাসে ট্যুরিস্ট ভিসার জন্য গিয়েছিলাম। আমি জীবনে বহু দেশ ভ্রমণ করেছি, বহু দূতাবাসে গেছি, কিন্তু আজকের অভিজ্ঞতা ছিল সবচেয়ে হতাশাজনক ও দুঃখজনক। সকাল 9:30 পৌঁছাই, রিসেপশন ফাঁকা, কোনো স্টাফ নেই। অনেকক্ষণ অপেক্ষার পর একজন কর্মকর্তা এসে প্রথমেই বললেন 11টা বেজে গেছে, ফাইল নেব না। একজন আবেদনকারী হিসাবে শান্তভাবে বললাম, স্যার আমি 9:30 থেকে অপেক্ষা করছি। তারপর হঠাৎ মত পরিবর্তন, ঠিক আছে দাও। দুঃখজনকভাবে এখান থেকে শুরু হয় অপ্রাসঙ্গিক, অপেশাদার ও অসম্মানজনক প্রশ্নের ঝড়। আচ্ছা, আমার পোশাক নিয়ে মন্তব্য, অর্থাৎ পোশাক মনে হয় ভালো ছিল না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন, আচ্ছা তার মানে ব্যক্তিগত কি করে না করে কি ইত্যাদি। ধর্মকর্ম নিয়ে আলোচনা, অর্থাৎ মৌলবাদী কিনা, ধর্মীয় মানে উগ্রবাদী জঙ্গি টঙ্গি কিনা, অথবা ধর্ম পালন ঠিকঠাক করে কিনা, মনে হয় এরকম। তবে ধর্ম নিয়ে কী ধরনের প্রশ্ন করেছে এই ব্যক্তি যদি এখানে উল্লেখ করতো আর একটু ভালো হতো। তারপরে বলছে, আমি ব্রুনাই কেন যাব, কার সাথে যাব, যেন একটি ট্রাভেল ভিসা অ্যাপ্লিকেশান না, কোনো ব্যক্তিগত জেরা সেশন। তারপরে তার মন্তব্য হলো, এমন আচরণ শুধু অপেশাদার নয়, এটি একটি দেশের মর্যাদার সাথে সম্পূর্ণ অসঙ্গত। এখন কোন দেশের কথা বলল, মানে বাংলাদেশের কথা বলল নাকি ব্রুনেইয়ের কথা বলল বুঝলাম না। মানে কার দেশের মর্যাদার সাথে সম্পূর্ণ সঙ্গত বুঝি নাই। ভাই আপনি কোন দেশের কথা বলছেন, বাংলাদেশের নাকি ব্রুনেইয়ের? তারপরে এই ব্যক্তি বলছেন, যে ব্যক্তিরা আবেদনকারীদের সাথে এভাবে কথা বলে, ব্যক্তিগত মন্তব্য করে, অপ্রাসঙ্গিক মন্তব্য প্রশ্ন করে, তাদের কিভাবে একটি দূতাবাসে দায়িত্বে বসানো হয়, এটা ভাবতে সত্যিই অবাক লাগে। আমরা বাংলাদেশের নাগরিক, সম্মান পেতে জানি, সম্মান দিতে জানি, কিন্তু অপমান সইবার মানসিকতা নিয়ে কেউই দূতাবাসে যায় না। এ ধরনের ব্যবহারের সঠিক তদন্ত ও জবাবদিহিতা হওয়া প্রয়োজন। তো এই বক্তব্যগুলো দিয়েছে মনের খেদে, অবশ্যই মনের খেদে। গেছিল ব্রুনেই দূতাবাসে ভিসার জন্যে, ভিসা পাইলে সে ব্রুনেই কি বেড়াইতে যাইতো না, ওখানে গিয়ে থেকে যেত অবৈধভাবে, কে জানে। তো এখন তার সাথে যে আচরণ করা হয়েছে, সে নিজেকে অপমানিত বোধ করছে এবং এই হেতু সে বলছে যে কি আমরা বাংলাদেশের নাগরিক, সম্মান পেতে জানি, সম্মান দিতে জানি। ভাই ভুল বললেন, আপনি সম্মান পেতেও জানেন না আর সম্মান দিতেও আপনি জানেন না। আর অপমান সইবার মানসিকতা নিয়ে কেউই দূতাবাসে যায় না, এটা একটা কমপ্লিটলি অবাস্তব, অবান্তর কথা বললেন। কারণ হচ্ছে বাংলাদেশে যত দূতাবাস আছে এর প্রত্যেকটাতেই বাংলাদেশের নাগরিকদেরকে একেবারে রীতিমতো রাস্তার নিড়িকুত্তার মতো ব্যবহার করা হয়। একেবারে ন্যূনতম মান ইজ্জত এদেরকে দেওয়া হয় না। কিভাবে জানেন? আপনি যত এমবাসিতে যাইবেন দেখবেন যে বাইরে দাঁড়িয়ে থেকে তাদেরকে অপেক্ষা করতে হয়। যেমন আপনি আমেরিকান এমবাসিতে যান, দেখবেন যে সকালবেলায় গেলে ওই বাইরে শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, তাই না? এখন চিন্তা করে দেখেন, যদি মনে করেন যে প্রচণ্ড বৃষ্টি যদি হয়, ধরেন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হয়, অথবা মনে করেন যে প্রচণ্ড যদি রোদ্দুর পড়ে, তাহলে ওই লোকগুলা কিন্তু বৃষ্টিতে ভিজতে হবে, অথবা প্রচণ্ড রোদ্দুরে কিন্তু তাদেরকে পড়তে হবে। ওখানে
আমেরিকান এমবাসি ওই বাংলাদেশের নাগরিকদেরকে ন্যূনতম সম্মান দেখিয়ে তারা যাতে বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচতে পারে ধরনের কোনো ব্যবস্থা রাখে নাই। পৃথিবীর কোনো দেশে কোনো এমবাসিতে এই ধরনের ব্যবস্থা নাই। আপনি ভারতে যান, আপনি ভারতে যত এমবাসির দূতাবাস আছে, একটা দূতাবাসেও কিন্তু পরিস্থিতি এরকম না। সেখানে আপনাকে ওই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে আপনাকে বৃষ্টিতে ভেজার কোনো ওই ধরনের কোনো ব্যবস্থা সেখানে নাই। সেখানে কিন্তু তাদের ছাউনি আছে, বসার জায়গা আছে এবং সেখানে মানুষজন বসে, অর্থাৎ রোদ বৃষ্টিতে ভেজা লাগে না। অর্থাৎ ভারতীয় সরকার বাধ্য করেছে সমস্ত এমবাসিগুলোকে এই ব্যবস্থা নিতে, যাতে করে যারা নাকি ভিসার জন্য যাবে এমবাসিতে তাদেরকে যেন ন্যূনতম সম্মান দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা এমবাসি কিন্তু এই ব্যবস্থাগুলো করছে। বাট বাংলাদেশের কোনো এমবাসি কিন্তু এই ব্যবস্থা করে না এবং করার দরকারও মনে করে না, কারণ বাংলাদেশের মানুষদেরকে তারা মানুষই মনে করে না। এবং এই কথাটা কেন আমি বললাম, আসলে বাংলাদেশের মানুষ তো এমন পরিচয় দেয়ও না যে তাদেরকে মানুষ হিসাবে গণ্যও করতে হবে, তাই না? কেন তারা বাংলাদেশের মানুষদেরকে মানুষ মনে করে না তার তো কারণ নিশ্চয়ই খুব বেশি বলার দরকার নেই, তাই না? বাংলাদেশের মানুষের মতো এত ভিসা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই যে ফিরে না আসার যে প্রবণতা, এইটা তো আমি পৃথিবীতে যদি এটা নিয়ে একটা জরিপ করা হয় তো বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখেন যে মালয়েশিয়া এমন মারাত্মক কোনো উন্নত দেশ না, কিন্তু তারপরও সেই মালয়েশিয়াতে যেভাবে মানুষ অবৈধভাবে মানে বৈধভাবেই হয়তো যায়, ট্রাভেল ভিসা নিয়েই যায়, কিন্তু গিয়ে সেখানে অবৈধভাবে রয়ে যায়, তাই না? তো এইরকমভাবে যদি শত শত না হাজার হাজার মানুষ অবৈধভাবে থাকে, আপনি আরব দেশগুলোতে যান সেখানে ওই একই অবস্থা। এই যে ক্যানাডাতে গত 23 সালে একটু ভিসা লিবারাল করে দিয়েছিল, অনেকেই ভিসা পাইছিল। তো বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের যে পরিমাণ লোক, মানে কয়েক হাজার লোক ওই 23 সালে ভিসা নিয়ে এই যে ক্যানাডাতে আসছে। টরন্টো শহরের আপনার ড্যানফোর্থ, যেটাকে বাংলার মানে কি বলা যায় ঢাকার একটা অংশ বলে মনে হয়, সেখানে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষকে দেখা যায় না, দেখা যায় খালি বাংলাদেশের মানুষ। দেখবেন যে কী ধরনের লোকজন সেখানে গিয়ে হাজির হয়েছে। ভিসার জন্যে তারা বলেছিল তারা বিশাল ধনী ব্যক্তি, তারা কানাডাতে বেড়াতে আসতে চায় এবং এসে বেরিয়ে চলে যাবে। কিন্তু শতকরা আপনার 95 জন মানুষ যারা ভিসা পাইছিল তারা এসে কিন্তু তারা বাংলাদেশে ফেরত যায় নাই। তারা কিন্তু বাংলাদেশে এসে ফেরত যায় না। একবার আমি এই বাংলাদেশ বিমানে এই টরন্টো আসছিলাম, আসার সময় দেখি যে পুরা বিমান একেবারে ভর্তি, পুরো একেবারে ভর্তি, ওই যে ঢাকা টু টরন্টো ডাইরেক্ট ফ্লাইট। বাট ফেরার সময় দেখি যে 5 ভাগের 4 ভাগ যাত্রী নাই, মাত্র 1 ভাগ যাত্রী, এবং তারাও ওই কানাডাতে যারা নাগরিক হয়ে গেছে, পিআর পেয়ে গেছে, তারাই আসলে আসছে। বস্তুত যারা বেড়াতে গেছিলো তারা একটাও ফেরে নেই, পুরো বিমান ফাঁকা। তো বাংলাদেশের মানুষগুলো এইরকম পরিচয় যখন দিবে আস্তে আস্তে, তাই না, তো তখন তো এদের সাথে ওই পৃথিবীর কোনো দেশই তো এদেরকে মানুষ হিসেবে গণ্য করবে না, তাই না? এই যে মালয়েশিয়াতে কাজ করতে গেছে ভাই, তারা কাজ কাম করবে, আয় উপার্জন করবে, বাংলাদেশে তারা তাদের পরিবারের কাছে টাকা টুকু পাঠাবে, এই উদ্দেশ্যেই তো গেছিল না? তো সেখানে গিয়ে তারা ইসলামিক স্টেট মানে আইএস জঙ্গিদের জন্য অর্থ উত্তোলন শুরু করে দিয়েছে এবং জঙ্গি মানে মিটিং করছে এবং ওইখানকার পুলিশ তাদেরকে ধরছে। তো এইরকম ধরা পড়ার পর এরপর কি বাংলাদেশের মানুষ এই মালয়েশিয়াতে সম্মান পাবে অথবা মালয়েশিয়ার এমবাসিতে গেলে এই বাংলাদেশের মানুষদেরকে সম্মান করবে? এটা তো একমাত্র কি বলা যায় না, উন্মাদীয় প্রলাপ আর কি, পাগলের প্রলাপ বা আকাশ কুসুম কল্পনা, তাই না? তো এখন এই ছেলেটা সে কিন্তু এরকম এমবাসিতে গেছে ব্রুনাইতে এবং গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তা তো হতেই হবে, তাই না? ভাই তুমি যে এই ব্রুনাইতে যাচ্ছ, তুমি তো জানো যে কোনো দেশের এমবাসি আসলে ভালো আচরণ করে না। হ্যাঁ, অনেকে হয়তো একেবারে ডাইরেক্টলি মুখের উপরে আচরণ করে না, বাট যে ব্যবস্থা প্রত্যেকটা এমবাসিতে, প্রত্যেকটা ব্যবস্থায় কিন্তু বস্তুত বাংলাদেশের মানুষদেরকে কুত্তার সমান মানে তারা আচরণ করে। ওই যে বললাম না যে কোথাও কিন্তু বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পাওয়া বা রোদ থেকে রক্ষা পাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ কোনো এমবাসির লোকজনই মনে করে না যে বাংলাদেশের লোকজন মানুষ এবং তাদের সাথে মানুষ হিসেবে ট্রিট করা দরকার, এটা কিন্তু করে না। অর্থাৎ
এদেরকে নেড়িকুত্তার মতো মনে করে, এবং এই কারণেই কিন্তু কোনো ছাউনি টাউনি কোনো কিছু নাই। আমি তো বাংলাদেশের ঢাকার অনেক এম্বাসিতে গেছি, আমি আসলে কোথাও পাই নাই, সব জায়গাতেই ওই ব্যবস্থা কিন্তু একই। এবং এটা কিন্তু আমাদের এক খাসলতের কারণে, এমন না যে ওরা ইচ্ছা করে আমাদের সাথে এই আচরণ করে, জি না, এটা হলো আমাদের খাসলতের কারণে। অর্থাৎ আমরাই প্রমাণ করে দিয়েছি আমরা আসলে সভ্য মানুষ না, আমরা অসভ্য জানোয়ার, জন্তু জানোয়ার এরকম। তো যখন আমরা নিজেরাই আমাদের পরিচয়টা তুলে ধরি এবং একই সঙ্গে যখন আমরা অন্যকে সম্মান করি না এবং আমাদের নিজেদের দেশের যে জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে সম্মান করি না, তাদের নামে আজে বাজে কথা বলি, তাদের নামে স্লোগান দেই, আজে বাজে স্লোগান দেই, তো বিদেশিরা এগুলো দেখে না। এই যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যক্তিগতভাবে উনি যখন বাংলাদেশে হয়তো ক্ষমতায় ছিলেন, হয়তো অনেক ভুল ভ্রান্তি উনি করেছিলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তার যে ভূমিকা এটা তো অতুলনীয়, তাই না? অর্থাৎ ওনার জন্ম না হলে আজকেও বাংলাদেশ আসলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ। সেই বাংলাদেশের লোকজন সেই বঙ্গবন্ধুর কি করে, অপমান করে, তাই না? তার আবক্ষ যে ভাস্কর্য আছে সেখানে প্রস্রাব করে, পা দিয়ে মাড়ায়, জুতা দিয়ে পিটায়, তাই না? তা বিদেশিরা এগুলো দেখে না? দেখে তো। তখনই কিন্তু তারা মেপে ফেলে বাংলাদেশের মানুষগুলো কেমন। খালি আপনারা এমবাসিতে গেলেন বা বিদেশে গিয়ে ফিরলেন না, অবৈধভাবে থাকার চেষ্টা করলেন, এটাই খালি আপনারা যে অসভ্য এবং অভদ্র এটার মাপকাঠি না। আপনারা আপনাদের দেশের কৃতি সন্তানদেরকে, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে বা তাদের সাথে কি আচরণ করেন এটাও তো বিদেশিরা দেখে। দেখার পর আপনাদেরকে তারা কেন মানুষ হিসেবে গণ্য করবে বলেন তো? করবে না, করে না। এই যে কানাডাতে, এই যে ড্যানফোর্থে, এই যে সিলেট অঞ্চলের, মানে বলতে আমার একটু হচ্ছে, একটু শরমও হচ্ছে যে আমি সিলেটের নাম বলছি, তাই না? কিন্তু আসলেই তাই। সিলেটের লোকজন দেখবেন যে মনে হয় যে খ্যাতের থেকে উঠে আসছে, এসে এখানে ওই কানাডা সরকার এদের ওয়েলফেয়ার দেয়, তাই খেয়ে খেয়ে এখানে বসে সারাদিন আড্ডা দেয়, কাম কাজ নাই, কিচ্ছু নাই। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এরা ঠিক আছে, ভালো কথা, কানাডা ভিসা দিয়েছে, গেছে, বেড়ানোর কথা বলে গেছে, আশ্রয় নিয়েছে, পলিটিক্যাল অ্যাসাইলাম। এর 100 জনের 100 জনই মিথ্যা কথা বলে পলিটিক্যাল অ্যাসাইলাম করছে, ক্লিয়ার? এবং অতঃপর সবচেয়ে যে ডেঞ্জারাস কাজটা করে, সে নিজে কাজ কাম করে না, সরকার তাদেরকে খাইতে দেয়। ওখানে গেছে সে ক্যানাডিয়ান হতে, কানাডায় বসবাস করতে, এর কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, সরকারি সহায়তার উপরে ভিত্তি করে চলে। এ সারাক্ষণ খালি কখন আজান দিবে, নামাজ পড়তে যাবে, মাথায় টুপি, মানে কি একটা অবস্থা। হালাল খাবার কোথায় আছে? আরে ভাই, তুমি যে কানাডায় গেছো, তুমি কি হালাল খাবার টোকাইতে গেছো? তুমি কি ওখানে নামাজ পড়তে গেছো? তুমি তো বাংলাদেশে তোমার জীবন যখন ভালো চলে না, অর্থনৈতিকভাবে খারাপ, কোনো ভবিষ্যৎ নাই, এই জন্যই তো তুমি গেছো না? তো যা আসার পরে এইবার তুমি এই দেশটাকে ধ্বংস করার জন্য তুমি যে আদর্শ দিয়ে তোমাদের ধ্বংস করছো, ওই একই জিনিস এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছ মনের অবচেতন মনে। এইগুলো যখন ওরা দেখে, প্রথম দিকে কেয়ার করতো না, অতঃপর যখন দেখলো যে আপনাদের কোনো চেঞ্জ নাই, আপনারা একই জিনিস, যে জিনিস আপনার বাংলাদেশে ছিলেন, তাহলে আপনাদেরকে কেন সম্মান করবে বলেন? আর এর পরে আপনাদেরকে তাদের দূতাবাসগুলোতেও কেন সম্মান করবে? করবে না তো। তো যে ছেলেটা এই স্টেটাসটা লিখছে তার চেহারা মোবারক দেখেন। এখন এই ব্যক্তির উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাইজান, দেশ হিসাবে গোটা পৃথিবীর বুকে আমরা অসভ্য, জঙ্গলি এবং অভদ্র জাতি হিসেবে নিজেদেরকে অলরেডি পরিচিত করে ফেলছি, ক্লিয়ার? এখন আপনি ব্যক্তিগতভাবে যিনি বা যেই হন, এটা তো আর এমবাসির লোকজন বোঝে না, তাই না? অতএব সে তো আপনাকে অ্যাজ ইউজুয়াল ওই গড়সাপটা ব্যবহারই করবে, এবং এটা কিন্তু বাংলাদেশের লোকজন ডিজার্ভ করে। আপনি গেলেন, আপনাকে এত সম্মান কী কারণে দিবে? কারণ আপনি যে আসলে ব্রুনাইতে গিয়ে আপনি যে অবৈধভাবে থাকবেন না, তার কোনো গ্যারান্টি আছে? অতএব এবং আপনি ওখানে গিয়ে কোনো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে যাবেন না, বা এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আপনি পায়তারা করবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনাকে তো আর পার্সোনালি ওরা কেউ চিনে না। ওরা বাংলাদেশকে জানে, বাংলাদেশের মানুষকে জানে একটা অসভ্য, অভদ্র এবং কালচারবিহীন একটা জাতি হিসেবে। অতএব সবাইকেই তারা এক পাল্লায় মাপে, এবং আপনাকেও তাই মেপেছে, এটাই স্বাভাবিক। আমরা নিজেরা নিজেদের মান ইজ্জত কীভাবে উপরে ওঠে, উন্নত হয়, নিজেরা কিভাবে সম্মানিত জাতি হিসেবে দুনিয়ার বুকে তুলে ধরবো, এই ধরনের ন্যূনতম কোনো চেষ্টা করব না। এরপর আপনি তাদের এমবাসিতে যাবেন,
আপনাকে তারা একেবারে জি হুজুর বলে আপনাকে খুব আদর সম্মান করবে, জি ভাই, এটা হয় না। অর্থাৎ এখান থেকে আপনার ওই তদন্ত করা এগুলো ফালতু। কে তদন্ত করবে এই ঘটনার? এদের বিরুদ্ধে তদন্ত বাদ দিয়ে বরং কিভাবে নিজেরা ভদ্র এবং সভ্য জাতি হিসেবে তো প্রস্তুত হতে পারেন, তৈরি হতে পারেন বা পরিচয় তুলে ধরতে পারেন, এই কাজটা করাই কি বাঞ্ছনীয় না? নিজেরা করবেন অসভ্যতা, অভদ্রতা, অসততা এবং যত রকম ধান্দাবাজি, প্রতারণা, এবং অতঃপর অন্যদের কাছ থেকে আপনি সম্মান আশা করেন, ভাই এটা ঠিক না। ধন্যবাদ।